বিনীত গোয়েলের বিরুদ্ধে এই অভিযোগটাও হাইকোর্টে উঠেছিল যে তিনি অভয়ার নাম বলে দিয়েছিলেন, নাম প্রকাশ করে দিয়েছিলেন। সেই বিষয়ে তিনি তো আদালতে মামলাও দায়ের করেছিলেন, কলকাতা হাইকোর্ট সেটা খারিজও করে দেয় তার আবেদন। তো এক্ষেত্রে কিন্তু বিনীত গোয়েল বেশ চাপে রয়েছেন, মানে তিনি পদ পেলেন ঠিকই, মানে নতুন পদে গেলেন ঠিকই, কিন্তু তার চাপ পিছুমুক্ত হলো না। আমাদের যে টকিং পয়েন্ট ইন্দিরা, সেটা হচ্ছে গিয়ে এই যে বিনীত গোয়েলের কি আখেরে লাভই হলো? তিনি কি তার মানে যেটা আমরা যদি এই আলোচনা করতে যাই তাহলে সবাই বলতে গেলে মানে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা এবং সাধারণ মানুষের একটা বিপুল অংশ, তারা সবাই কিন্তু চেয়েছিলেন যে একটা শাস্তিমূলক কোনো পদক্ষেপ হোক। মানে তাকে যদি সরানো হয়, তুলনামূলক যদি কোনো কম দায়িত্ব বা কম র্যাঙ্কের কোনো একটি অগুরুত্বপূর্ণ কোনো একটা পদে যদি বিনীত গোয়েলকে পাঠানো হতো, তাহলে ওটা হতো সাসপেনশনের সমকক্ষ। কিন্তু সেখানে তিনি এডিজি, আইজিপি, এসটিএফ যে জায়গায় তিনি, তুমি যেরকম বললে, যে জায়গায় তিনি আগে ছিলেন সে জায়গায় তাকে আবার আনা হলো। একদমই। এবং যদি আমরা এই জায়গাটা দেখি সুজয়, যে কলকাতার পুলিশ কমিশনার যে পদমর্যাদার এবং তাকে এখন যে জায়গায় দেওয়া হয়েছে র্যাঙ্কটা কিন্তু প্যারালাল, তাহলে শাস্তিটা হলো কই? আমি সুজয়ের কাছে আরেকবার যাব। সুজয়, পরিবারের তরফ থেকেও তো শাস্তির দাবি করা হয়েছিল, তাদের কি বক্তব্য? জুনিয়র ডাক্তারদের কি বক্তব্য এখন? একেবারে পরিবারের তরফ থেকে একেবারে বিস্ফোরক অভিযোগ কিন্তু একটা করা হয়েছিল, ক্যামেরার সামনেই সে অভিযোগ করা হয়েছিল। এবং আরজিকর হাসপাতালে যেদিনকে রাত দখলের কর্মসূচি ছিল সেদিনকে অভয়ার বাবা, মা এবং কাকা এসেছিলেন এবং তার কাকা একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন যে তাদের অভয়ার বাবা মাকে 3 ঘন্টা শুধু বসিয়ে রাখা হয়নি, তাদেরকে একটা সাদা কাগজে সই কইরেন স্বাক্ষর করানোর চেষ্টা করা হয়েছিল। এবং আমরা যদি সেদিনকে অভয়ার কাকা একেবারে স্পষ্ট বলেছিলেন সবার সামনে যে সেদিনকে এই সিপি বিনীত গোয়েল যেরকম ছিলেন, ডিসি সেন্ট্রাল ছিলেন, ডিসি নর্থ ছিলেন, সমস্ত পুলিশ আধিকারিকরা তার বাবা মাকে বলছিলেন যে আপনারা একটা সাদা কাগজে সাইন করে দিন, তাহলে আপনাদের পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেটা আমরা নিজে দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি সেরে ফেলবো। এমনকি তারা বলেছেন যে তার কাকা প্রথমে বুঝতে পারেনি, পরে তার কাকা যখন বুঝতে পারে তখন সেই সাদা কাগজটা তারা ছিঁড়ে ফেলে দেন। এরপর তাদের ফ্যামিলির লোকেদের, মানে যারা ছিলেন, আরও যারা আত্মীয়রা ছিলেন, তাদেরকে রীতিমতো একটা ভয় দেখানো হয় এবং একটা মানসিক চাপ তৈরি করা হয় যে আপনারা তাহলে দেহ পাবেন না, আপনারা অভয়াকে দেখতে পাবেন না। এই ধরনের আরও মারাত্মক ভাবে এই পুলিশ প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হয়। এমনকি সূত্রের খবর, কিছুদিন যেহেতু আমরা সংবাদ মাধ্যমের সঙ্গেই থাকি এবং এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখি সবসময়, পরিবারের সঙ্গেও কথা হয়, সূত্রের খবর পরিবারের তরফ থেকে একটা সিবিআইকে, আমরা জানি যে সিবিআইয়ের পক্ষ থেকে তার বাবা মাকে একেবারে তলব করা হয়েছিল এবং তার বাবা মাকে নিয়ে আরজিকর হাসপাতালে গিয়ে এই সিবিআইয়ের টিম টানা 3 ঘন্টা বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছিলেন। এবং তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে কনফারেন্স হল সহ বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরেছিলেন এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে অভয়ার বাবা মা এবং কাকাকে সিবিআইয়ের পক্ষ থেকে স্পেসিফিকভাবে তারা কিন্তু বেশ কিছু নামের তালিকা চাওয়া হয় যে কারা সেদিনকে ক্রাইম সিনের উপস্থিত ছিলেন বা তাদেরকে এখানে কিভাবে পুলিশ প্রশাসনের তরফ থেকে বা সন্দীপ ঘোষ সহ হাসপাতালের পক্ষ থেকে কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, কোথায় তারা বসেছিল। সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে এই বিনীত গোয়েলের নামও কিন্তু সিবিআইকে কিন্তু পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তার মানে এরপর যে সিবিআই আগামী দিনে বিনীত গোয়েলকেও ডাকবে না, কারণ আজকে যদি মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডাকা হয়, তিনি কিন্তু ভিতরে যায়নি, তিনি বাইরে আন্দোলন করছিলেন। তিনি শুধু যখন আমরা জানি যে গাড়িটা যখন বের হচ্ছিলেন তখন তিনি আটকে ছিলেন। তো সেক্ষেত্রে যদি মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডাকে, এবং মনে করা হচ্ছে, আমরা যেটা সূত্রের খবর জানতে পাচ্ছি যে তার কাকার সঙ্গে আমার কথা হচ্ছিল যে অন্তত তারা
10 থেকে 15 জনের তালিকা কিন্তু সিবিআইকে দিয়েছে এবং আমরা জানি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকালই তিনি নাগের বাজারে দমদমে একটি জনসভায় তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এই হুঁশিয়ারির পর একটা সমালোচনা হয়েছে। তিনি বলেছেন যে তালিকা অনেক বড়, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলোও কিন্তু একটা চাপ দিচ্ছে এবং খুব শীঘ্রই যে বিনীত গোয়েলকেও হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং এটা একটা সময়ের অপেক্ষা। গতকালই এই খবরটা আমরা সামনে এনেছিলাম, স্বপন তুমিও জানো, যে বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, যে কোনো মুহূর্তে তাকে ডাকা হতে পারে। কারণ আমরা এটাও দেখেছি যে লালবাজারে কিন্তু একাধিক ব্যক্তিকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল যখন সিটের হাতে এই তদন্তভার ছিল এবং তারপর তো সিবিআই এর কাছে চলে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিনীত গোয়েলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং যখন আদালতে তোলা হয়েছিল রবিবার টালা থানার প্রাক্তন ওসিকে, তখন বেশ কতগুলো পয়েন্ট কিন্তু সিবিআই এর তরফ থেকে উল্লেখ করা হয়েছিল, যে কখন এফআইআরটা দায়ের হয়েছিল, কখন তাকে জানানো হয়েছিল এবং যে ক্রাইম সিন সেটাকে সম্পূর্ণভাবে রক্ষা করতে ব্যর্থ হয়েছে পুলিশ। এরকম একাধিক 12টা পয়েন্ট সেই সময় তোলা হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা স্বপন তুমিও বলছিলে খানিকক্ষণ আগে, যে যখন সিপি সেখানে পৌঁছে যান তখন তিনি ঘটনাটার ইনচার্জ, সুতরাং তিনিও সেখানে উপস্থিত রয়েছেন, সেখানে অভিজ্ঞদের ঢুকে যাচ্ছেন, আইএমএ পেশাটা নিশ্চিত করেছে। এই জায়গা থেকেই মানে এই অভিজ্ঞদের সেখানে ঢুকে যাওয়া এবং খুব হাস্যকর একটা বিষয়, যখন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি যখন এর ব্রিফিং দিচ্ছেন যে ওইখানে শুধুমাত্র পুলিশে মানে এই তদন্তের কাজের জন্য যাদেরকে দরকার তারাই সেখানে ছিলেন, যেরকম ভিডিওগ্রাফার ছিলেন, যেখানে ফরেন্সিকের লোকেরা ছিলেন ইত্যাদি, এই সমস্ত ব্রিফ দিচ্ছেন। সেই সময় মানে লালবাজারে বসে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি প্রেস ব্রিফ দিচ্ছেন এবং তিনি অভিজ্ঞদেরকে দেখিয়ে বলছেন যে উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। মানে ইন্দিরা মুখার্জি কি মানে জানতেন না যে অভিজ্ঞদে এসএসকেএম-এর ফার্স্ট ইয়ারের পিজিটি, নাকি সব জেনে শুনেও তাকে এই ইনফরমেশন বলার জন্য ইনস্ট্রাকশন ছিল? এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। এবং সিবিআই এর র্যাডারে কলকাতা পুলিশের এই শীর্ষ যারা কর্তারা রয়েছেন তারা কিন্তু র্যাডারে রয়েছেন, সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যেরকম সুজয় বলল যে সিপি বিনীত গোয়েলকেও জিজ্ঞাসাবাদ করা হলেও হতে পারে, কারণ সিবিআই এর র্যাডারে কিন্তু তারা রয়েছেন। একই সঙ্গে আমি কতগুলো পয়েন্ট একটু একটু করে বলবো, সেটা হচ্ছে যেরকম একটা ডিসি সেন্ট্রালের এই প্রেস ব্রিফিং এর কথা বললাম, আমরা এটাও দেখেছি পরবর্তী সময় যখনই ডিসি সেন্ট্রাল প্রেস মিট করেছেন সেই সময় তাকে যখনই ওই কর্ডন অফ করে রাখা হয়েছিল, যে জায়গাটা 40 ফিট জায়গা যেখানে কর্ডন অফ করে রাখা হয়েছিল, তিনি বলেছেন সেখানে কারা কারা ছিলেন সে বিষয় নিয়ে যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল সেই বিষয়ে তিনি সেটা এড়িয়ে যাচ্ছিলেন বারবার করে। কারণ প্রথমবার তিনি একটা বড় ভুল করে ফেলেছিলেন, সেটা হচ্ছে গিয়ে এই অভিজ্ঞদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে তিনি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবারে সেটা তিনি ভুলবশত করেছিলেন নাকি একটা ইনস্ট্রাকশন ছিল সেটা তদন্ত সাপেক্ষ।